তোমরা চলে যাও। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার পূর্বপুরুষের ভিটে, মরতে হলে এখানেই মরব। তোমরা যাও, সময় নষ্ট করো না। আব্বু, আব্বু, আপনি বুঝতে পারছেন না, এখন এসব আবেগের সময় নয়। আমাদের পালাতে হবে। পূর্ব পাকিস্তানেও সে তো আপনারই সম্পত্তি। সময় থাকতে ওখানে জমিদারি কিনে রাখা হয়েছে। দেরি করার সময় নেই আব্বু, আমাদের স্টেশনে পৌঁছতে হবে। বললাম তো আমি যাব না, তোমরা যাও। আব্বু, এরকম বলবেন না। আপনাকে ছেড়ে আমরা কি যেতে পারি? তাহলে তাহলে আমরাও যাব না। মরতে হলে সবাই একসাথে মরবো। তর্ক করো না, এটা আমার আদেশ। তোমরা যাও। 16ই অক্টোবর 1947। আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়ালেন খান বাহাদুর শাহজাহান খান। সবাই বেরিয়ে যাওয়ার পরে সদর দরজায় তালা লাগালেন। কয়েক মাস আগে অবধি এই বাড়িতে কত মানুষ ছিল। দাস দাসী, আত্মীয় স্বজন, আশ্রিত, এসোজন বসোজনে এ মহল গম করত। দেশভাগের অভিশাপ বাংলাদেশের কত সংসার ধ্বংস করে দিল। এত বড় প্রাসাদ আজ শ্মশানপুরী। খান সাহেব একা কুম্ভ হয়ে আগলে আছেন তাঁর পূর্বপুরুষের ভিটে। কিছুক্ষণ শূন্য উঠোনে দাঁড়িয়ে থেকে তিনি বাড়ির পেছনে গেলেন ধীর পায়ে হেঁটে। বালগোপাল জীবের মন্দিরের তালা খুললেন। এই মন্দির তিনি তাঁর ছোটি বিবি আয়েশা ওরফে পার্বতী দেবীর জন্য বানিয়ে দিয়েছিলেন। হিন্দুর মেয়ে কিভাবে খান সাহেবের বিবি হয়ে পার্বতী থেকে আয়েশা হলো, সে অনেক বড় গল্প। খান সাহেব এই বালগোপাল জীবের মন্দির বানিয়েছিলেন বলে সমাজে অনেক কথা উঠেছিল সেই সময়। গোঁড়া মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানিয়েছিল, হিন্দুরাও অসন্তোষ প্রকাশ করেছিল। কিন্তু খান সাহেব তার অর্থ প্রতিপত্তি ব্যবহার করে সেই প্রতিবাদ দমন করেছেন। কিন্তু আজ সময় বদলেছে। আজ আর কেউ ছেড়ে কথা বলবে না। এর আগে খান সাহেব নিজে কোনো দিন মন্দিরের ভেতর পা রাখেননি। কিন্তু আজ আর সময় নেই, আজ ঢুকতেই হবে। পিয়ারি আয়েশার বালগোপাল জিউকে বাঁচাতেই হবে। আর সময় নেই, যে কোনো সময় বাড়ি আক্রমণ হতে পারে। আর দেরি নেই, ওরা আসছে। আট থেকে 80 গোয়েন্দা গল্প আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ, সেজন্যই আজকের দিনে টিম মরীচিকা প্রথমবার আপনাদের জন্য নিয়ে এসেছে লেখিকা সমজা দাসের সৃষ্ট গোয়েন্দা টাপুরদির গল্প। গল্পটা পুরো শুনে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর পরের গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনার প্রিয় চ্যানেল মরীচিকা। শুরু করছি লেখিকা সমজা দাসের কাহিনী মিরপুরের বালগোপাল। 10ই আগস্ট 2019। শনিবার সকালটার সঙ্গে একটা অন্যরকম ভালো লাগা জড়িয়ে থাকে। সারা সপ্তাহের শেষে 2 দিন একদম নিজের। সকালে যোগাসন শেষ করে পেপার আর চা নিয়ে বসেছি। টাপুরদির কড়া নির্দেশ, যতই ব্যস্ত থাকি রোজ সকালে যোগাসন করতেই হবে, নইলে আমার অ্যাসিস্ট্যান্ট পদ খারিজ। অগত্যা। রিংটোন শুনে পেপারটা নামিয়ে ফোনটা খুঁজে বের করলাম বালিশের তলা থেকে। অর্জুনদা, এত সকালে? হ্যাঁ অর্জুনদা, গুড মর্নিং। কি ব্যাপার বলো? গুড মর্নিং মিস ওয়াটসন, আছো কেমন? দিব্যি, তোমার খবর কি? আমার খবরও দিব্যি। আচ্ছা শোনো, যে জন্য তোমায় ফোন করা, আমাদের দেশের বাড়িতে প্রতি বছর জন্মাষ্টমীর পুজো খুব ধুমধাম করে হয়। 3 দিনের অনুষ্ঠান, যাবে নাকি? ছুটি ম্যানেজ করতে পারবে? অর্জুনদার কথায় একটু হাসলাম মনে মনে। নিশ্চয়ই টাপুরদি বলেছে আমায় ফোন করতে। তার মানে কি ও যাচ্ছে? জিজ্ঞাসা করলাম, টাপুরদি যাচ্ছে তো? তোমার দিদিকে তো জানোই,
কিছু ঝেড়ে কাশে না কখনো। আচ্ছা অর্জুনদা, একটু সময় দাও, আমি জানাচ্ছি তোমায়। আমি মিতুল, ভালো নাম মৈথিলি সেন, একটি বহুজাতিক সফটওয়্যার সংস্থায় কর্মরতা। টাপুরদি মানে সংঘমিত্রা ব্যানার্জি আমার স্কুলের সিনিয়র, 3 বছরের বড় আমার থেকে। অনেক বছর বিদেশে কাটিয়ে দেশে ফিরেছে বছরখানেক হলো। ওর ষষ্ঠেন্দ্রিয় অত্যন্ত তীক্ষ্ণ, বেশ কিছু জটিল রহস্য সমাধান করে বেশ নাম করেছে ইদানিং। এরকমই একটা কেসে আমাদের অর্জুনদার সঙ্গে আলাপ। অর্জুনদা কসবা থানার ইনচার্জ, দারুণ মানুষ। অর্জুনদার ফোনটা রেখে আমি টাপুরদিকে ফোন করলাম। হ্যাঁ রে মিতুল, বল। হ্যাঁ হ্যালো টাপুরদি, অর্জুনদা ফোন করেছিল ওদের দেশের বাড়িতে জন্মাষ্টমী পুজোর নেমন্তন্ন করতে। তুমি জানো তো নিশ্চয়ই? জানি। হ্যাঁ বলছি, যাবে? এখন তো তেমন কোনো কাজ নেই, ঘুরে আসাই যায়। তুই ছুটি পাবি? তুমি গ্রিন সিগন্যাল দিলে আমি চেষ্টা করব। 3-4 দিনের জন্য তেমন সমস্যা হবে না আশা করি। তাহলে দেখ। 20শে আগস্ট 2019। আজ আমরা এসে পৌঁছলাম মিরপুরে। কলকাতা থেকে গাড়িতে আসতে ঘন্টা 2 লেগেছে। অর্জুনদাও আমাদের সঙ্গেই এসেছে। রাস্তায় আসতে আসতে ওর পরিবারের গল্প করছিল অর্জুনদা। আমার ঠাকুরদার বাবা দীনেন্দ্র প্রতাপ রায় থাকতেন বর্তমান বাংলাদেশের যশোর জেলায়। তখন মিরপুরের জমিদার ছিলেন শাহজাহান খান। তিনি কিন্তু পূর্বপুরুষদের মতো হিন্দু বিদ্বেষী ছিলেন না, বরং হিন্দু ধর্মের একটি মেয়েকে বিয়ে করেছিলেন। তার জন্য বাড়ির মধ্যে বালগোপালের মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, দেশভাগের সময় ওর ছেলেরা সবাই ওপারে চলে গেলেন, কিন্তু খান সাহেব বাড়ি ছেড়ে নড়েননি। নিজের ধর্মেরই একজন গোঁড়া মানুষের হাতে তার মৃত্যু হয়। কিন্তু মন্দিরের গর্ভগৃহে নাকি হামলাকারীরা বালগোপালের মহামূল্যবান অষ্টধাতুর মূর্তি খুঁজে পায়নি। সেই রাগে তারা মন্দির ভেঙে দেয়। ইস, তারপর? পরিস্থিতি দেখে আমার ঠাকুরদার বাবা এই গোটা মিরপুরের জমিদারি কিনে রেখেছিলেন। তিনি ছিলেন দূরদর্শী। দেশভাগের আগে থেকে তিনি নিজের সম্পত্তি ধীরে ধীরে এদেশে সরিয়ে ফেলেছিলেন। খান সাহেবের মৃত্যুর প্রায় বছরখানেক পরেই তিনি এখানে চলে আসেন। খান সাহেবের এই বিশাল বাড়ি সারিয়ে নিয়ে তিনি বাস করতে শুরু করেন। মিরপুরকে তিনি সুন্দর করে সাজিয়ে তোলেন, পুকুর খনন করেন, জায়গায় জায়গায় ফলমূলাদের বাগান তৈরি করান। বাড়ির নাম দেন রায় ভবন। বাগানের এক প্রান্তে বালগোপালের মন্দির আবার তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা করেন জন্মাষ্টমী তিথিতে। আর সেই থেকেই প্রত্যেক বছর ধুমধাম করে জন্মাষ্টমী পালন করা হয় রায় ভবনে, তাই তো? কারেক্ট। তবে একটা কথা ভাবলেই খুব খারাপ লাগে, এত বিচক্ষণ একটা মানুষের মৃত্যু হয়েছিল খুব অদ্ভুতভাবে। টাপুরদি এবার নড়ে চড়ে বসল। এতক্ষণ অর্জুনদার কথা চুপ করেই শুনছিল সে। এবার ভুরু কুঁচকে বলল, কেন? কিভাবে মারা গেছিলেন তিনি? একদিন সকালবেলা তাকে পাওয়া যায় মৃত অবস্থায় মন্দিরের চাতালে। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু পুরো শরীর নীল হয়ে গিয়েছিল। জানা গিয়েছিল তীব্র বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল তার। মনে করা হয়েছিল সর্পদংশন, কিন্তু 2 দিন আগেই বাগান পরিষ্কার হয়েছিল, অ্যাসিড ছড়ানো হয়েছিল। সেই মৃত্যু রহস্যের কিনারা আজ পর্যন্ত হয়নি। কথা বলতে বলতেই রায় ভবনের গেট দিয়ে ঢুকলো আমাদের গাড়ি। বিশাল গেট। টাপুরদি জিজ্ঞাসা করলো, এই গেট নিশ্চয়ই পরবর্তীকালে বানানো? ঠিক বলেছ, এই গেট আমার ঠাকুরদার আমলে বানানো, তাই গেটের ডিজাইনে রয়েছেন রাধা কৃষ্ণ। জন্মাষ্টমী উপলক্ষে রায় ভবন সরগরম। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা প্রতি বছর এই সময়ে মিরপুরে আসেন। আমাদেরকে দেখে কাকিমা মানে অর্জুনদার মা বললেন, তোমরা ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে নাও, তারপর কর্তাবাবার সাথে দেখা করো, কেমন? কর্তা বাবা কোথায় মা? কাল থেকে শরীরটা ভালো নেই রে, রাতেও একটু জ্বর ছিল, সকালে বিছানা ছেড়ে উঠতে দিইনি। বাবা, কর্তা বাবা তোমার কথা শুনেছেন? জানো তো টাপুর,
ওর সবসময় মনে হয় উনি তদারকি না করলে কোনো কিছুই ঠিক মতো হবে না। বয়স হলে কি হবে, মেজাজ এখনো জমিদারি কর্তা বাবা। সত্যিই তাই। তোর বাবা বাজার থেকে ফিরে ফর্দ মিলিয়ে সব হিসেব ওকে দিয়ে আসবেন, সেই বলে জোর করে ওনাকে ঘরে শুইয়ে রাখা হয়েছে। বাবা একা গেছে নাকি? না না, মেচকা আলোক দুজনেই সঙ্গে গেছে। টাপুরদি আর আমি বসে আছি দুটো চেয়ারে। সামনে খাটের ওপর বালিশের ঠেস দিয়ে বসে আছেন কর্তা বাবা। অর্জুনদা বসেছে ওর পাশেই। আমাদের দুজনের মুখের দিকে চোখ বুলিয়ে মুচকে হাসলেন কর্তা বাবা। অর্জুনদাকে কানে কানে কি যেন বললেন। অর্জুনদার মুখ দেখলাম লাল হয়ে গেছে। অবশ্য পরক্ষণেই সামলে নিয়ে সে বলল, কর্তা বাবা, ও হলো টাপুর, আর ও মিতুল, টাপুরের বোন। টাপুর একজন প্রাইভেট ডিটেকটিভ। বাহ 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 বাহ, খুব ভালো। বুদ্ধিমতী মেয়েদের আমি খুব পছন্দ করি। আমার মাও খুব বুদ্ধিমতী ছিলেন। আমার পিতা ঠাকুরের মৃত্যুর পর নিজে শক্ত হাতে সংসার সামলেছেন তিনি। সম্পত্তির দেখাশোনা করেছেন, আমাদেরকেও বড় করেছেন। মেয়েরাই তো শক্তি। খুব ভালো, খুব ভালো। তা অরু, এনারা থাকবেন তো কিছুদিন? আমাদের আপনি করে বলবেন না প্লিজ। আর তাছাড়া একবার যখন এসেই পড়েছি, জন্মাষ্টমী পার করেই যাব। বাহ বাহ, বেশ 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 বেশ। কর্তা বাবা বেশ খুশি হলেন বলেই মনে হলো। ওর ঘর থেকে বেরিয়ে অর্জুনদা বলল, চলো তোমাদের বাড়ি দেখিয়ে আনি। রায়ভবন পুরো ঘুরে দেখা অল্প সময়ের কাজ নয়। সদর গেট থেকে বাড়ি প্রায় 100 মিটার রাস্তা। আগে রাস্তার দুই ধারে ফুলের বাগান ছিল, এখন লোকবলের অভাবে বাগান আর নেই। সদর দালানের ঘরগুলো বেশ বড়। ঢুকেই হলঘরের মতো বড় একটা ঘর, শ্বেত পাথরের মেঝে। পাশের দিকের ঘরগুলো কিছুটা ছোট। বারমহলের বারান্দা উঠোন পেরিয়ে ভিতর দিকে অন্দরমহলের ঘরগুলোও অপেক্ষাকৃত ছোট। বেশিরভাগ ঘরই তালা বন্ধ থাকে। জন্মাষ্টমী উপলক্ষে আত্মীয় স্বজনদের জন্য কয়েকটা ঘর খোলা হয়েছে। আমাদেরও থাকার ব্যবস্থা হয়েছে বাড়ির এই অংশেই। মুখ্য মহল থেকে বেরিয়ে আমরা অর্জুনদার সঙ্গে বাড়ির পিছনের বাগানে গেলাম। অনেকটা জায়গা জুড়ে প্রচুর গাছপালায় ঘেরা। বাগানের পূর্ব দিকে অনেক বড় একটা পুকুর। পুকুরের দক্ষিণ প্রান্তে বালগোপাল জিউয়ের ছোট্ট মন্দির। ভেতরে পিতলের বালগোপালের মূর্তি। আমরা গিয়ে প্রণাম করলাম। টাপুরদি জিজ্ঞেস করলো, এই মন্দিরে কি নিয়মিত পুজো হয়? হ্যাঁ। আরে বিশ্বম্ভর কাকা, কি খবর? ভালো দাদাবাবু, দিদিমণিদের মন্দির জগাতে আনলে? অর্জুনদা হেসে মাথা নেড়ে আমাদের সঙ্গে এগিয়ে এলো। শুনলাম বিশ্বম্ভর কাকারা বংশ পরম্পরায় এবারের সরকার। ওর ঠাকুরদা দীনেন্দ্র প্রতাপ রায়ের সঙ্গে এপারে এসেছিল। তারপর থেকে তার বংশ এ বাড়িতেই রয়ে গেছে। তবে কাকার ছেলে এখন এখানে থাকে না, কলকাতায় একটা কল সেন্টারে চাকরি করে। পুরো বাড়ি ঘুরে দেখতে ঘণ্টাখানেক লেগে গেল। ফিরে দেখি অর্জুনদার বাবা কাকারা ফিরে এসেছেন। অর্জুনদা পরিচয় করিয়ে দিল। অর্জুনদার বাবা অতীন্দ্র প্রতাপ বাবু মজলিসি মানুষ, একাই আসর জমিয়ে দিতে পারেন। কলকাতার একটি কলেজে অধ্যাপক ছিলেন, এখন অবসর নিয়েছেন। মেজকা জিতেন্দ্র প্রতাপ আবার ঠিক বিপরীত, একটু গম্ভীর, কম কথার মানুষ। মিরপুরেই থাকেন বরাবর, ব্যবসা করেন। টাপুরদি গোয়েন্দাগিরি করে শুনে একটু ভুরু কুঁচকে তাকালেন মনে হলো। একটা ফোন এসেছিল অফিস থেকে, সেটা রিসিভ করে ঘরে ফিরে টাপুরদিকে কোথাও দেখতে পায়নি। তারপর অর্জুনদার কাছ থেকে জেনে রান্নাঘরে এসে দেখি টাপুরদি সেখানে। আরে মিতুল, কোথায় ছিলে? এসো এসো, এই হচ্ছে তোমার অর্জুনদার মেজো কাকিমা। মেজো, ও মিতুল, টাপুরের বোন।
রান্নাঘরের অন্য প্রান্তে এক ভদ্র মহিলা মেঝেয় বসে বাজারের ফর্দ মিলিয়ে জিনিসপত্র ব্যাগ থেকে নামাচ্ছেন। বুঝলাম তিনিই মেজ কাকিমা। আমায় দেখে কাকিমা তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। দেখলাম কেমন যেন ভীত সন্ত্রস্ত চোখে তাকিয়ে জোর করে একটু ফিকে হাসলেন তিনি। মিরপুরে প্রথম দিনটা বেশ ভালো কাটল। বিকেলে অর্জুনদা মিরপুর ঘুরিয়ে দেখালো। রাতে খাওয়া দাওয়ার পর ঘরে এসে বিছানায় চিত হলাম। ক্লান্ত লাগছে খুব। বিছানাটাকে বিছানা না বলে পালঙ্ক বলা ভালো। যেমন উঁচু তেমনি বড়। আমাদের চেহারার অন্তত 6 জন মানুষ অনায়াসে শুতে পারবে এই বিছানায়। টাপুরদি ঘরের দেওয়ালে লাগানো একটা তেল রঙে আঁকা ল্যান্ডস্কেপ খুব খুঁটিয়ে দেখছিল। এবার বিছানায় এসে বসল। একটা কথা অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল, সেটা বলেই ফেললাম। আচ্ছা টাপুরদি, অর্জুনদার মেজো কাকিমাকে একটু অদ্ভুত লাগলো না? দুপুরে কাকিমা মানে অর্জুনের মায়ের কাছে শুনলাম মেচকার ছেলে বছর 10 আগে মারা যায়। সাঁতার কাটতে গিয়ে পেছনের পুকুরের জলে ডুবে গিয়েছিল। আর তারপর থেকেই কাকিমার মানসিক সমস্যা তৈরি হয়। ওদের আরেক মেয়েও আছে, মামা বাড়ি গেছে। কাল আলোক নিয়ে আসবে শুনলাম। এই আলোকটা কে বলো তো? নামটা বেশ কয়েকবার শুনলাম, দেখলাম না তো। তুই যখন দুপুরে খাওয়ার পর দিবানিদ্রা দিচ্ছিলে তখন আলাপ হলো। কলকাতার ছেলে, পড়াশোনায় তুখোড়। পশ্চিমবাংলার পুরনো বনেদি বাড়িগুলো নিয়ে গবেষণা করছে। বই লিখতে চায় এই মিরপুর আর মিরপুরের জমিদার বাড়ির ইতিহাস নিয়ে। 2 মাস হলো এই বাড়িতে আছে। কর্তা বাবা অনুমতি দিয়েছেন। কর্তা বাবার কাছ থেকে মিরপুর আর এই পরিবার সম্বন্ধে তথ্য সংগ্রহ করছে। এবারে সকলেই বেশ স্নেহ করে দেখলাম, বিশেষ করে কর্তা বাবা। আচ্ছা, তা সারাদিন দেখলাম না যে। বলল যে জন্মাষ্টমীর পুজো নিয়ে নাকি খুব ব্যস্ত, দম ফেলার ফুরসত পাচ্ছে না। অর্জুনও বাড়িতে ছিল না, এই জন্য ওই সব দায়িত্ব পালন করছে। আচ্ছা টাপুরদি, অর্জুনদার বাবা মানে কাকু তো বড় ভাই, মেজকা মেজো, তাহলে ছোট কাকু কোথায়? ওকে তো দেখলাম না। অর্জুনের ছোটকা খুব কম বয়সে নিরুদ্দেশ হয়ে যান। মাত্র 28 বছর বয়সে বিয়ের আগের রাতে উনি বাড়ি ছেড়ে চলে যান একটা চিঠি লিখে। লেখা ছিল সন্ন্যাসী হতে যাচ্ছেন, যেন খোঁজ না করা হয়। সে কি, সেই থেকে ওর কোনো খোঁজ করেননি কেউ? করেছে, লাভ কিছু হয়নি। রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম অর্জুনদার পরিবারের কথা। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। রাতেও আর ঘুম ভাঙেনি। খুব ভোরে হট্টগোলের শব্দে ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলাম টাপুরদি ঘরে নেই। দরজা খোলা। হাউস কোটটা গায়ে জড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। 21শে আগস্ট 2019। বাইরে বেরিয়ে যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। কাল রাতে নাকি বাড়িতে চোর এসেছিল। রাতে বিশ্বম্ভর কাকা রোজকার মতো নিজে হাতে মন্দিরে তালা দিয়ে এসেছিলেন। মন্দিরের চাবি তার কাছেই থাকে। প্রতিদিনকার মতো আজও ভোরবেলা বাগানে হাঁটার সময় দেখেন মন্দিরের দরজা খোলা। চোর হয়তো মাস্টার কি দিয়ে তালা খুলেছে। বিশ্বম্ভর কাকা ছুটে যান মন্দিরে, কিন্তু দেখেন কিছুই চুরি হয়নি। চোর হয়তো চুরি করার সময় পায়নি সকাল হয়ে যাওয়ায়। সামনের গেটে পাহারায় থাকে দারোয়ান প্রভু সিং। তার মানে চোর বাগানের দেওয়াল টপকে ঢুকেছিল। পুজোর জন্য অনেক রূপো কাঁসা প্রভৃতির বাসনপত্র রয়েছে, দামি জিনিস বার করা হয়েছে। বাড়ির সবার ধারণা সেসব নিতেই চোর এসেছিল। টাপুরদের দিকে তাকিয়ে দেখলাম ওর মুখ গম্ভীর, ভুরু কুঁচকে আছে। আজকাল মুখ দেখে টাপুরদির মনের ভাব কিছুটা হলেও আমি বুঝতে পারি। মনে হলো টাপুরদি এই বাসনপত্র চুরির জন্য চোর আসার যুক্তিটা ঠিক মেনে নিতে পারছে না। হ্যালো, আমি চলে এসেছি। কি খবর সবার?
সকালে জলখাবার খাওয়ার সময় নদীর স্রোতের মতো কলকল করতে করতে একটা মেয়ে ঘরে ঢুকলো। বুঝলাম এই তোরা, মেজকার মেয়ে। ইস, তা ভাই তুই না দিনে দিনে আরো হ্যান্ডসাম হয়ে যাচ্ছিস রে। আর তুই দিনে দিনে পাকা বুড়ি হয়ে যাচ্ছিস। ওর পেছনে পর্দা ঠেলে ব্যাগ কাঁধে যে ঘরে ঢুকলো, আগে না দেখলেও বুঝলাম সেই আলোক। ফর্সা, এক মাথা কুঁকড়া চুল, ছিপছিপে চেহারা, বয়স আমারই মতন হবে। কাল দুপুরে কলকাতা গিয়েছিল কোনো কাজে, আজ ফেরার সময় মামা বাড়ি থেকে তোরাকে নিয়ে ফিরেছে। তুমি হলে গিয়ে টাপুরদি, তাই তো? আর তুমি মিতুলদি। দেখো, তোমাদের সবাইকে চিনি আমি। জিজ্ঞেস করো কেমন করে চিনি? আরে দা ভাই বলেছে তো, দা ভাই তোমাদের কথা খুব বলে। কিরে, তাই না দা ভাই? তোরা খুব সহজে মিশে গেল আমাদের সঙ্গে। খেতে খেতে ঠিক হলো লোকাল থানায় চুরের ব্যাপারটা জানিয়ে রাখতে হবে। অর্জুনদা সেই মতো খাওয়া সেরে বেরিয়ে গেল থানার উদ্দেশ্যে। আমি আর টাপুর দিয়েও বেরিয়ে এলাম বাগানে। বাগানে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের সামনে গিয়ে পৌঁছলাম। দরজা খোলা। এখন রোজকার পুজোর প্রস্তুতি চলছে। তালাটা দরজার একটা পাল্লার কড়ার মধ্যে লাগানো। টাপুরদি তালাটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করলো। মজবুত গোদরেজের তালা, কোনো গায়ের জোর খাটানোর চিহ্নই নেই তালার গায়ে। তার মানে যে খুলেছে সে চাবি দিয়েই খুলেছে। মন্দিরের চাতাল থেকে নেমে এসে টাপুরদি খুঁটিয়ে খুঁটিয়ে মন্দিরের চারপাশটা দেখতে লাগলো। হাঁটতে হাঁটতে মন্দিরের পিছনে এলাম আমরা। টাপুরদি নিচু হয়ে কিছু পর্যবেক্ষণ করে বলল, আরে, এটা তো আগে চোখে পড়েনি। কি গো? আচ্ছা মিতুল, বলতো এই মন্দিরের বয়স কত? দীনেন্দ্র প্রতাপের পরিবার এখানে আসেন দেশভাগের 1 বছর পর। তারও পরে এই মন্দির বানানো, মানে 65-70 হওয়া উচিত হিসেব মতো। মন্দির কিন্তু এখানে আগে থেকেই ছিল, শুধু ভেঙে ফেলা হয়েছিল। তাই নতুন মন্দির বানানো হয়েছিল না সংস্কার হয়েছিল সেটা জানা দরকার। চ, ভেতরে যাই। বাড়ির ভেতরে গিয়ে কিছু নতুন মুখ দেখতে পেলাম। একজন বিশ্বম্ভর কাকার ছেলে বিপ্লব, যে কলকাতায় চাকরি করে। তার সঙ্গে আরেকটি ছেলে। সেই ছেলেটার বয়স 20-22 বছর। বিপ্লবের সঙ্গে মেসে থাকে, ইঞ্জিনিয়ারিং পড়ে, ছবি তোলার শখ আছে। বিপ্লবের মুখে জমিদার বাড়ির পুজোর কথা শুনে নিজে থেকেই নাকি আগ্রহ প্রকাশ করেছিল। বিপ্লবও ছেলেটিকে খুব স্নেহ করে, তাই 2 দিনের জন্য সে নিয়ে চলে এসেছে। অর্জুনদার মা তাকে দেখে বললেন, খুব ভালো করেছিস বিপ্লব, লোকজন না হলে অনুষ্ঠান বাড়ি জমে নাকি? তা বাবা, তোমার নাম কি? অরিন, অরিন রায়। আচ্ছা, যাও, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে কিছু মুখে দাও, এতটা পথ এসেছো। ওরা বেরিয়ে যাওয়ার পরে কাকু, মানে অর্জুনদার বাবার দিকে চোখ পড়ল আমার। দেখলাম অমন হাসি খুশি একজন মানুষ গম্ভীর মুখে তাকিয়ে আছেন অরিনের যাওয়ার পথের দিকে। তার চোখে অদ্ভুত দৃষ্টি, যেন গভীরভাবে কিছু ভাবছেন তিনি। পরশু পুজো, সারা বাড়িতে কর্মব্যস্ততা। টাপুর দিয়েও দেখলাম কাকিমার হাতে হাতে কাজ করে যাচ্ছে অক্লান্তভাবে। আগে কোনোদিন আমরা বনেদি বাড়ির অনুষ্ঠান এত কাছ থেকে দেখিনি। সারাদিন সবাই ব্যস্ত, কারোর দম ফেলারও ফুরসত নেই। অরিন ক্যামেরা হাতে ঘুরে ঘুরে ফটো তুলছে সবার। বেশ মিষ্টি ছেলেটা, এত অল্প সময়ে সবার সঙ্গে মিশে গেছে। রাতে শুতে শুতে 11:30 বাজল। শুয়ে শুয়ে টাপুরদের সঙ্গে গল্প করছিলাম। অর্জুনদার চোখ তো তোমার থেকে সরছিলই না টাপুরদি। তুই বুঝি তাকিয়ে তাকিয়ে দেখছিলিস? দেখলাম টাপুরদি কথার উত্তর দিচ্ছে বটে, কিন্তু
একটু অন্যমনস্ক লাগছে ওকে। ওর মাথার ভিতর কিছু একটা চলছে। এই, তুমি কি ভাবছো বলো তো তখন থেকে? আমি যা ভাবছিলাম সেটাই ঠিক রে। মন্দিরটা পুরনো ভিতের উপরেই বানানো হয়েছে। তাতে কি হলো? কিছু না, আগামীকাল সকালে মন্দিরের ভেতরটা আর একবার দেখবো, বুঝলি? এখন ঘুমো। একটু সাবধানে এসো, এদিকটা অন্ধকার। হ্যাঁ, তুমিও সাবধানে এসো। আচ্ছা, তুমি সত্যি রাত তখন কটা কোনো জানি সমস্যা না। হবে না তো? ঘরের বাইরে চাপা স্বরে কথাবার্তা শুনে ঘুমটা ভেঙে গেল। পাশে টাপুরদি ঘুমোচ্ছে। আমি বিছানা থেকে নামলাম। দরজার ফাঁক দিয়ে মনে হলো একটা ছায়ামূর্তি সরে গেল যেন। কিন্তু আমি দুটো গলা স্পষ্ট শুনেছি। একটা গলা একটা মেয়ের, আর একটা ছেলের। কয়েক মুহূর্ত অপেক্ষা করে নিঃশব্দে দরজা খুললাম। কেউ নেই। পায়ে পায়ে এগোলাম। মনে হলো বাগানের দিকে কাউকে দেখলাম। একবার ভাবলাম ঘরে গিয়ে টাপুর দিকে জাগিয়ে সব বলি। আবার মনে হলো যদি ততক্ষণে বাগানে যে আছে সে চলে যায়। না, আর একটু এগিয়ে দেখা যাক। আমি বাগানের দিকে এগোলাম। প্রথমে অন্ধকারে কিছু চোখে পড়ল না। কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর হঠাৎ দূরে মন্দিরের দিকে চোখ পড়ল। মনে হলো মন্দিরের দরজা খোলা। ভিতরে একটা হালকা আলো যেন জ্বলে উঠেই নিভে গেল। আবার একটু পরে জ্বলে উঠল। এগোবো কিনা ভাবছি, হঠাৎ পিঠে হাত রাখলো কেউ। আমি চমকে উঠে চিৎকার করেই ফেলতাম আর একটু হলে। টাপুরদির গলা শুনে শান্ত হলাম। টাপুরদি, দেখো, মন্দিরের ভেতরে কেউ আছে। একটু আগে আমি এখানে দুজনের গলা শুনেছি, একজন পুরুষ আর একজন মহিলা। মানে যাবে না? এখনো গেলে হাতে নাতে ধরতে পারবো। না রে মিতুল, সেটা ঠিক হবে না। হঠাৎ চোখে পড়ল দুটি ছায়ামূর্তি মন্দিরের দরজা দিয়ে বেরোচ্ছে। সন্তর্পণে প্রায় নিঃশব্দে তারা তালা লাগালো। তাদের একজনের হাতে একটা ব্যাগ মতন কিছু। সে বাগানের অন্য প্রান্ত দিয়ে কোথাও বেরিয়ে গেল। অন্য মূর্তিটা আমাদের দিকেই আসছে। টাপুরদি আমার হাত ধরে টেনে নিল দেওয়ালের পিছনে। আধো আলো আঁধারিতে স্পষ্ট দেখলাম তোরা মাথা নিচু করে পা টিপে টিপে নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে ফিরে এলাম আমরা। জীবনে এত অবাক হয়নি। তোরা তাহলে অন্য লোকটাকে? মন্দিরে এত রাতে কি খুঁজছে ওরা? অনেক প্রশ্ন ভিড় করে আসছে মাথার ভিতর। মিতুল, মিতুল, শিগগির ওঠ, সর্বনাশ হয়ে গেছে। ওঠ ওঠ মিতুল। 22শে আগস্ট 2019। মিতুল, টাপুরদের কথা বুঝতে আমার একটু সময় লাগলো। তড়িঘড়ি ঘুম থেকে উঠে জিজ্ঞাসু দৃষ্টিতে টাপুরদের মুখের দিকে তাকালাম। কি হয়েছে? মেচকা অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ওঠ শিগগির। অসুস্থ মানে? কি হলো হঠাৎ? সকালে মন্দিরের চাতালে মেচকাকে পড়ে থাকতে দেখতে পায় বিশ্বম্ভর কাকা। সারা শরীর নীল হয়ে গেছে, কিন্তু বেঁচে আছেন এখনো। এখনই হসপিটালে নিয়ে গেল। এ মা, এত কিছু হয়ে গেল, আমাকে ডাকলে না? ইস, সবাই কি ভাবছে? কেউ কিচ্ছু ভাবছে না। কারো কিছু ভাবার মতো মনের অবস্থাই নেই। চল এখন মুখ ধুয়ে তাড়াতাড়ি বাইরে আয়। বাইরে বেরিয়ে দেখলাম সারা বাড়িতে থমথমে পরিবেশ। মেজো কাকিমাকে কোথাও দেখলাম না। টাপুরদি বলল তিনি নাকি নিজের ঘরেই আছেন, খুব কান্নাকাটি করছেন। বিকেল নাগাদ খবর পাওয়া গেল মেজকা চিকিৎসায় সাড়া দিচ্ছেন, কিন্তু 48 ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। মনে করা হচ্ছে কোনো বিষধর সাপের কামড়।
টাপুরদি, আবার সেই সাপ, সেই ইতিহাসের পুনরাবৃত্তি। কিন্তু পুজোর জন্য 2 দিন আগেই তো বাগান পরিষ্কার করা হয়েছে, সারা বাগানে ওষুধ, কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে। সাপ কোথা থেকে আসবে বলো তো? সেটাই হচ্ছে কথা। তাছাড়া শেষ রাতে মেচকাই বা মন্দিরে কি করতে গিয়েছিলেন? হ্যাঁ, আর তোরাই বা অত রাতে মন্দিরে কি করছিল? ওর সঙ্গেই বা কে ছিল? আগের দিন চোরই বা কি চুরি করতে এসেছিল? আমি কিছু বুঝতে পারছি না টাপুরদি, তুমি পারছো? পারছি কিছু কিছু, কিন্তু এখনো কিছু জট আছে, সেগুলো ছাড়াতে হবে। দেরি করা যাবে না, বুঝলি? আমি কাল সকালে কলকাতা যাচ্ছি, সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। কি বলছো টাপুরদি? কাল তো পুজো, তুমি থাকবে না পুজোয়? অর্জুনদার খারাপ লাগবে না? লাগবে হয়তো, কিন্তু দেরি করা যাবে না রে। আবার কিছু ঘটার আগে জটগুলো ছাড়াতেই হবে, আর সেজন্য কলকাতা যাওয়াটা জরুরি। তুই থাক এখানে, কাজ শেষ করে আমি চলে আসব। তুই ততক্ষণ চোখ কান খোলা রাখবি। 23শে আগস্ট 2019। খুব ভোরে টাপুরদি গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। অর্জুনদা প্রথমে আপত্তি করেছিল, কিন্তু টাপুরদির সঙ্গে কথাবার্তা হওয়ার পর আর আটকায়নি। মেচকা এখন বিপন্মুক্ত, তবে প্রাণের আশঙ্কা না থাকলেও শারীরিক ক্ষতি কতটা হবে এখনই বলা যাচ্ছে না। হাসপাতালেও এখন বেশ কিছুদিন থাকতে হবে। বাড়িতে পুজো হচ্ছে ঠিকই, কিন্তু একটা মন খারাপের হাওয়া পুরো পরিবেশকে ভারী করে রেখেছে। সারাদিনে তেমন কিছু ঘটল না, শুধু 2টো ব্যাপার ছাড়া। মেজু কাকিমা এখনও শয্যাশায়ী, কথা বলতে গেলে কেমন ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে থাকছেন। সকলে যখন পুজোর ঘরে, তখন একবার ওর ঘরে ওকে জল খাওয়াতে গেলাম। 2 ঢোক জল গিলেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, পাপ পাপ সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। লোভ লোভ পাপ। আরেকবার পুজোর মাঝে তোরা চুপি সারে উঠে গেল। মিনিট 5 অপেক্ষা করে আমিও উঠলাম। কি মনে হলো আলোকের ঘরের দিকে এগোলাম। ঘরের দরজা বন্ধ। জানলার ফাঁক দিয়ে দেখলাম তোরা খুব কাঁদছে। তুমি কি করবে? আলোক ওকে জড়িয়ে ধরে তোমার তো কোনো মাথায় দোষ হাত নেই। বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। চিন্তা করো না, কাকুর কিচ্ছু হবে না। তার মানে তোরা রাতের সঙ্গে আলোক ছিল। টাপুরদি ফিরল রাত 9টার পরে। সব জানালাম। দেখলাম ও বেশ সপ্রশংস দৃষ্টিতে তাকালো আমার দিকে। একটু পরে অর্জুনদা এলো ঘরে। বিছানায় বসে 2 হাত দিয়ে নিজের মাথার চুল খামচে ধরল। সত্যি ওর ওপর দিয়ে যা ঝড় যাচ্ছে। আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ওদের একটু একান্তে সময় কাটানো দরকার। 24শে আগস্ট 2019, সকাল 9টা। রায়ভবনের বসার ঘরে আজ বাড়ির সবাই উপস্থিত, কেবল মেজকা ছাড়া। এমনকি কর্তা বাবাকেও আজ ধরে ধরে এনে বসানো হয়েছে। টাপুরদি কিছু বলার আগে অর্জুনদা বলল, গত বেশ কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। তোমরা তো জানো টাপুর একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। আমি ওকে বলেছিলাম যদিও কিছু সুরাহা করতে পারে। আজ আমরা তাই ওর পর্যবেক্ষণপ্রসূত মতামত শুনব। ঘরের সকলেই বেশ অবাক হয়েছে দেখলাম। বিষয়টায় অর্জুনদার পরিবার জড়িয়ে আছে বলে টাপুরদি একটু দ্বিধায় ছিল, জানি। তবু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে ও বলল, আমি একটা গল্প বলতে চাই, কোথাও ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। স্বাধীনতার আগে মিরপুরের জমিদার ছিলেন খান বাহাদুর শাহজাহান খান। তিনি দ্বিতীয় বিয়ে করেন এই গ্রামেরই এক হিন্দু মেয়ে পার্বতী দেবীকে।
হিন্দু স্ত্রীর জন্য তৈরি করেন বালগোপালের মন্দির, স্থাপন করেন অষ্টধাতুর বালগোপাল বিগ্রহ। খবর নিয়ে আমি জানতে পেরেছি তার দ্বিতীয় পক্ষের এক শিশুপুত্র ছিল। সন্তানের জন্ম দিতে গিয়ে পার্বতী দেবীর মৃত্যু হয়। খান সাহেব ছিলেন বিচক্ষণ। তাঁর অবর্তমানে পার্বতী দেবীর ছেলে তার সৎ দাদাদের কাছে কেমন ব্যবহার পাবে তা নিয়ে তার যথেষ্ট সন্দেহ ছিল। তাই দেশভাগের সময় তার পরিবারের সবাই যখন পূর্ব বাংলায় পালিয়ে গেল, তিনি প্রচুর টাকা পয়সা দিয়ে সেই ছেলেকে রেখে এলেন তার মামা মানে পার্বতী দেবীর দাদার কাছে, আর তাদের পাঠিয়ে দিলেন কলকাতায়। আর তারপরেই ওই লোকগুলোর হামলায় উনি মারা যান। মোটামুটি তাই। তবে মৃত্যুর আগে তিনি বালগোপালের অষ্টধাতুর মূর্তিটিকে একটি গুপ্ত স্থানে লুকিয়ে রেখে যান। পরে জমিদার দীনেন্দ্র প্রতাপ রায় এই বাড়ির সংস্কার করিয়ে বাস করতে শুরু করেন। মন্দির সংস্কার করতে গিয়ে দেখেন মন্দিরের ভিত মেঝে সব অটুট আছে। তিনি তাই নতুন করে সেই ভিতের ওপরেই শ্বেতপাথরের দেওয়াল তোলেন, নতুন করে চূড়া বানান, পেতলের বালগোপাল প্রতিষ্ঠা করেন। এইসব কথা তো আমরা জানি মা, এইগুলো আবার করে কেন বলছো? এর সঙ্গে কি ভাইয়ের অসুস্থতার কোনো সম্পর্ক আছে? বাবা একটু ধৈর্য ধরো, টাপুরকে সবটা বলতে দাও। হ্যাঁ হ্যাঁ মা, তুমি বলো বলো। এখানে আসার পর থেকেই তিনি অষ্টধাতুর বালগোপালের মূর্তির কথা শুনছিলেন। সেই মূর্তি যে বাড়িতেই কোথাও লুকোনো আছে তিনি বুঝেছিলেন। সঙ্গে এটাও বুঝেছিলেন যে বালগোপালকে বাড়ির অন্য কোথাও খান সাহেব রাখবেন না, যেহেতু তারা মুসলিম। তাই বালগোপাল মন্দিরেই আছেন, কিন্তু কোথায় তিনি খুঁজতে শুরু করলেন। আর তারপরেই ঘটল সেই দুর্ঘটনা। সেই বিষের প্রভাবে তিনি প্রাণ হারালেন, যে বিষ ছড়িয়ে পড়েছে মেচকার শরীরেও। মানে মেজু ঠাকুরপোকে কোনো সাপ ছোবল দেয়নি? না। তাহলে সেই বিষ এলো কোথা থেকে? বলছি, তার আগে মেচকার কথা একটু বলি। মেচকা শুরু থেকেই এই বাড়িতে আছেন। কোনোভাবে তিনি বুঝতে পেরেছিলেন বালগোপাল কোথায় থাকতে পারে। অর্জুনের থেকে আমি জানতে পেরেছি ইদানিং মেচকার ব্যবসা ভালো চলছিল না, বাজারেও অনেক দেনা হয়ে গিয়েছিল। তিনি ঠিক করেন বালগোপালকে তার অজ্ঞাতবাস থেকে বার করবেন। সেই মতো প্রথম রাতে তিনিই মন্দিরের দরজা খুলে ঢোকেন। মানে বাড়িতে কোনো চোর আসেনি? মেচকা চেয়েছিলেন বালগোপালের মূর্তিটা নিয়ে আসবেন, কিন্তু ভোর হয়ে যাওয়ায় ফিরে আসেন। সে কথা আর কেউ না জানলেও একজন জানত, মেজো কাকিমা। আর মেজো কাকিমার কাছ থেকে আর একজন সেটা জানতে পারে। সে সিদ্ধান্ত নেয় মূর্তি আসল মালিকের কাছে পৌঁছে দেবে সে। কি তোরা ঠিক বলছি তো? ঘরের সকলের চোখ এখন তোড়ার দিকে। সে টাপুরদির কথার কোনো উত্তর দিল না, মাথাটা নিচু করে নিল। টাপুরদি আবার বলতে শুরু করলো। একমাত্র তোরা জানত এই মূর্তির আসল মালিক রায় পরিবারের কেউ নন, এটা খান পরিবারের সম্পত্তি। আর খান পরিবারের উত্তর পুরুষ যখন এই বাড়িতেই আছে, তাহলে মূর্তিটা তারই পাওয়া উচিত। এই বাড়িতে? হ্যাঁ কর্তা বাবা। পার্বতী দেবীর দাদা বোনের ছেলেকে সন্তান স্নেহে মানুষ করেন, তাকে নিজের পরিচয় দেন। কারণ সেই সময়ের সামাজিক পরিস্থিতিতে মুসলিম নাম যে একটা শিশুর জন্য নিরাপদ নয়, তিনি তা বুঝেছিলেন। আলোক তারই ছেলে। কি বলছো? খোদ রায় বাহাদুর খান সাহেবের নাতি। কথাটা বলে এক মুহূর্ত থামল টাপুরদি। দেখলাম সকলের মুখে বিস্ময় আর অবিশ্বাস ফুটে উঠেছে। আলোকের মাথাও এখন নিচু। টাপুরদি আবার বলল, তা বলে আলোক কিন্তু এ বাড়িতে মূর্তি চুরি করতে আসেনি। সে এসেছিল নিজের পূর্বপুরুষের ভিটে দেখতে। পার্বতী দেবীর কাছে তার দাদা শুনেছিলেন বেদির নিচে গুপ্ত সিন্ধুকের কথা, আর বংশানুক্রমে আলোকও সেটা জেনেছিল। তাই চুরি করার হলে ও অনেক আগেই করতে পারত। আর সকলের কাছে নিজের পরিচয় গোপন করলেও তোরা কিন্তু জানতো তার আসল পরিচয়। মেচকার প্ল্যান জানতে পেরে ওরা দুজনে পরশু গভীর রাতে গিয়ে বার করে এনেছে সেই মূর্তি। এতক্ষণ পর মাথা তুলল আলোক। বিশ্বাস করুন টাপুরদি, ওই মূর্তি আমি নিজের কাছে রাখার জন্য নিইনি, ভেবেছিলাম কোনো মিউজিয়ামে দিয়ে দেবো। টাপুরদি হাসল। অর্জুনদার বাবা অসহায়ের মতো জিজ্ঞাসা করলেন, কিন্তু ভাইয়ের কি হয়েছে? তুমি যে বললে। হ্যাঁ কাকু, বলছি।
সিন্দুককে সুরক্ষিত করতে বেদির পেছনে বিষাক্ত কাঁটা লাগানোর ব্যবস্থা করেছিলেন খান সাহেব। সেই কাঁটা বাঁচিয়ে কিভাবে বেদি খুলতে হয় আলোক তা জানত, কিন্তু মেচকা জানতেন না, যেমন জানতেন না জমিদার দীনেন্দ্র প্রতাপ। হঠাৎ কান্নার শব্দে আমরা সবাই তাকিয়ে দেখলাম মেজো কাকিমা কাঁদছেন। চুপ করো মা, তোরা গিয়ে মাকে জড়িয়ে ধরল। কাঁদতে নেই। এসবের মাঝে আলোক যে কখন ঘর থেকে বেরিয়ে গিয়েছিল টেরই পায়নি। এবার দেখলাম একটা ব্যাগ নিয়ে সে ঘরে ঢুকলো। ব্যাগ খুলে বার করলো বালগোপালের মূর্তি। ধুলো জমে মলিন হলেও অষ্টধাতু চিনতে কষ্ট হয় না। এই নিন কর্তা বাবা, এটা আপনাদের বাড়ির জিনিস, আপনিই রাখুন। তাকিয়ে দেখলাম কর্তা বাবার চোখে জল। মূর্তিটা তুলে মাথায় ঠেকালেন তিনি। তারপর আলোককে বললেন, এটা তোমার জিনিস বাবা, এটা তোমার কাছেই থাকুক। তাহলে বিগ্রহ তার নিজের জায়গায়, এই মন্দিরেই থাকুক। আপনাদের আরো একটা কথা জানানোর ছিল। অরিন, একটু এদিকে এসো তো। অরিন নামের ছেলেটা একটু কাঁচো মাচো মুখে এগিয়ে এলো। টাপুরদি তার হাত ধরে কর্তা বাবার সামনে এনে দাঁড় করালো। দেখুন তো চিনতে পারেন কিনা। কর্তা বাবা অরিনের মুখের দিকে চেয়ে রইলেন। টাপুরদি হেসে কাকু মানে অর্জুনদার বাবার দিকে তাকালো। কাকু, আপনি নিশ্চয়ই চিনতে পেরেছেন। এই অরিন কিন্তু আপনার ভ্রাতুষ্পুত্র, আপনার ছোট ভাইয়ের ছেলে। তার অমতে বিয়ে ঠিক করা হয়েছিল বলে তিনি পালিয়ে গিয়ে নিজের পছন্দের পাত্রীকে বিয়ে করেন। এখন বারাসাতে থাকেন, ঠিকানা দিয়ে দেব, চাইলে দেখা করে আসবেন। অরিন আপনাদের সঙ্গে দেখা করতেই এসেছিল এ বাড়িতে। অরিন এগিয়ে এসে সবাইকে প্রণাম করলো। এতদিন নিজের পরিচয় দিতে দুদিন পর এই প্রথম এ বাড়িতে সবার মুখে হাসি ফুটেছে দেখলাম। টাপুরদি চুপচাপ গাড়ি চালাচ্ছিল। অর্জুনদা কদিন পরে কলকাতায় ফিরবে, মেচকা একটু সুস্থ হলে। আমার মনের মধ্যে কিছু প্রশ্ন অনেকক্ষণ ধরে দানা বাঁধছে। এটাই মোক্ষম সময়। জিজ্ঞাসা করলাম, টাপুরদি, তুমি কি করে বুঝলে মেচকাই সেই সকালের চোর, কিংবা আলোক খান সাহেবের বংশধর? আর ওই অরিনের ব্যাপারটা, ওটা কি করে বুঝলে? আমি তো কিছুই বুঝতে পারিনি। টাপুরদি গাড়িটাকে রাস্তার ধারে একটা ধাবার সামনে দাঁড় করালো। তারপর বলল, চল একটু চা হয়ে যাক। চা খেতে খেতে টাপুরদি বলতে শুরু করলো, রায়ভবনের চারপাশের প্রাচীরটা দেখেছিস মিতুল? কতটা উঁচু। তার সামনের গেটে প্রভু সিং। তাই থালা বাসন চুরি করতে চোর আসার লজিকটায় প্রথমেই খটকা লাগে আমার। চোর কেউ তো একজন আছে, সে বাইরে থেকে এসেছে না ভিতর থেকে তখনও আমি জানি না। কিন্তু শুধু বাসনপত্রের জন্য, না আরো দামি কিছু হলে সেটা কি হতে পারে? কি এমন দামি জিনিস থাকতে পারে মন্দিরে? আর যদি থেকেই থাকে তাহলে কোথায়? বাকিদের চোখে সেটা পড়ছে না কেন? তখনই আমার মনে পড়লো এখানে আসার পথে অর্জুনের মুখে শোনা বালগোপালের মূর্তির কথা। তাহলে কি সেটা এখনো মন্দিরেই আছে? সেটার লোভেই চোরের হানা? আরে বাস, তারপর? মনে আছে তোকে সেদিন জিজ্ঞেস করেছিলাম মন্দিরটার বয়স কত? সেদিন তোর সঙ্গে মন্দিরের চাতাল খুঁটিয়ে দেখতে গিয়ে মনে হলো মন্দিরের ভিত ও চাতালের শ্বেতপাথরের টালি আর দেওয়ালের টালি কিছুটা আলাদা। দেওয়ালের গুলো অপেক্ষাকৃত নতুন। অর্জুনকে জিজ্ঞাসা করে নিশ্চিত হলাম। বুঝলাম খান সাহেব যদি মূর্তিটা মন্দিরেই লুকিয়ে থাকেন, নিশ্চয়ই এমন জায়গায় লুকোবেন যেখান থেকে হামলাকারীরা খুঁজে বার করতে পারবে না। সেটা তার মানে খান সাহেবের আমলে তৈরি হওয়া মন্দিরের অংশেই লুকোনো আছে। আচ্ছা, বুঝলাম। তার মানে তোরা আর আলোক সে রাতে কী করতে মন্দিরে ঢুকেছিল তুমি সেটাও বুঝেছিলে। আচ্ছা, তোরার সঙ্গে যে আলোক ছিল সেটাও? না, সেটা আমি তখনই বুঝিনি। ভাবছিলাম লোকটা বাইরের কেউ নিশ্চয়ই নয়, কারণ বাগানের পাশ দিয়ে সে বাড়ির বারমহলের দিকে এগিয়েছিল।
ওইদিকে থাকে বিশ্বম্ভর কাকার পরিবার, আলোক আর অরিন। বিশ্বম্ভর কাকারা নিশ্চয়ই নয়, আর অরিন সেদিনই এসেছে। ওর সঙ্গে তোরার যোগাযোগটা ঠিক বিশ্বাসযোগ্য ঠেকছিল না। এমন নয় যে হতেই পারে না, তবু কোথাও একটা হিসেবের গরমিল। অরিনকে দেখে সেদিন কাকুর অমনভাবে তাকিয়ে থাকাটা আমার একটু অদ্ভুত লেগেছিল, কিন্তু তোরার সঙ্গে হিসেবে অরিনকে ঠিক মানতে পারছিলাম না। তাহলে কি আলোক? কেন নয়? আলোক সুদর্শন, ভদ্র, মেধাবী। তোরার মন নরম হতেই পারে। মনে পড়লো ওরা একসাথে এসেছিল ট্রেনে। সম্পর্কটা নিশ্চয়ই আগে থেকেই তৈরি হয়েছিল। আর সেদিন রাতেই মেজকা দ্বিতীয়বার চেষ্টা করলেন। হ্যাঁ, তারপরেই দুর্ঘটনাটা ঘটল। ডাক্তার নিশ্চিত করলেন বিষক্রিয়া। মনে পড়ে গেল দীনেন্দ্র প্রতাপের মৃত্যু, একই জায়গায় একইভাবে। সেদিন হাসপাতাল থেকে অর্জুন আমায় ফোন করেছিল। মেজকার হাতে একটা খুব ছোট কাটা দাগ দেখতে পেয়েছিল ও। সেখানকার চারপাশটাই নীল হয়েছিল। মাই গড! বুঝলাম বিষাক্ত কিছুতে হাত দিয়েছিলেন মেজকা। বিদ্যুৎ চমকের মতো মনে হলো বালগোপালকে সুরক্ষিত করার জন্য এরকম কিছু ব্যবস্থা নিশ্চয়ই করা হয়েছিল, যাতে না জেনে হাত লাগালেই বিপদ। কিন্তু তাই যদি হয়, তাহলে আলোক কি করে বার করলো? তাহলে কি আলোক জানতো বালগোপাল কোথায় আছেন? কিভাবে তাকে বার করে আনা যাবে? যার ফলে অন্ধকারে টর্চ জ্বালিয়েও সহজেই বার করে আনতে পেরেছিল। কিন্তু কিভাবে? সেই প্রশ্নের জবাব খুঁজতে তুমি কলকাতায় গেলে? এক্স্যাক্টলি। এই বাড়িতে থাকার জন্য রিসার্চার হিসেবে নিজের ডকুমেন্টস জমা দিয়েছিল আলোক। সেগুলো নিয়ে আমি কলকাতায় গেলাম। খোঁজ নিয়ে জানলাম সে অত্যন্ত ভালো ছেলে, ব্রাইট স্টুডেন্ট। কিন্তু মিরপুরের সঙ্গে ওর যোগাযোগের কোনো প্রমাণ পাচ্ছিলাম না। ফিরেই আসছিলাম, কিন্তু কাকতালীয়ই বলিস বা অন্য কিছু, ইউনিভার্সিটি ক্যাম্পাসে বাবার এক বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। তিনি ইতিহাসের প্রফেসর। কথার ছলে আলোকের কথা জিজ্ঞাসা করলাম। বললেন আলোক নাকি ওর আন্ডারে পিএইচডি করেছে। প্রচুর প্রশংসা করলেন। বললেন আলোক তার ছেলের মতো। আর তুমি তারপর কথায় কথায় ওর পেট থেকে আলোকের পরিচয় বার করে নিলে। এইবার বুঝলাম। কিন্তু হরিণের ব্যাপারটা? আলোকের ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ ওর কথা মনে হলো, তাই ওর ব্যাপারেও একটু খোঁজ খবর নিলাম। তবে বেশি খাটতে হয়নি। ওর কলেজে গিয়ে খবর নিতেই ওর বাবার নাম জানতে পারলাম। ঠিকানাটা নোট করে চলে এলাম। বাড়ি এসে তোর মুখে শুনলাম মেজ কাকিমার প্রলাপ আর তোরা আলোকের কথা। অর্জুনের কাছে শুনলাম মেজকার ব্যবসার মন্দা, ধার দেনার কথা। ব্যাস, অল ক্লিয়ার। কথা বলতে বলতে চা শেষ হয়ে গিয়েছে দুজনেরই। টাপুরদি ভাঁড়টা ফেলে এসে বলল, বল, আর কিছু জানতে চাস? হাসি চেপে মুখটা যতদূর সম্ভব গম্ভীর করে বললাম, একটাই কথা, তোমার আর অর্জুনদার ব্যাপারটা কতটা এগুলো? বলেই দৌড়ে গাড়িতে গিয়ে উঠলাম। টাপুরদির হাতের সীমানার মধ্যে থাকলে গাঁটটা মিস হবে না জানি। শেষ হলো আজকের গল্প, লেখিকা সমজা দাসের কাহিনী মিরপুরের বালগোপাল। আজ আংশিক গল্প পাঠে ছিলাম আমি, দেবস্মিতা। আংশিক গল্প পাঠ করেছে প্রীতম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মধুরা, মানব, প্রীতম, অর্ক, স্বপ্না, সুচিস্মিতা, সাগ্নিক, পিয়ালি, জয়দীপ ও আমি, দেবস্মিতা। গল্পের কভার ডিজাইন করেছে সুচিস্মিতা। সাউন্ড ডিজাইন করেছি সুচিস্মিতা এবং আমি, দেবস্মিতা। আজকের গল্পটা আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান আমাদের। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন আপনার কাছের মানুষের সঙ্গে। আর পরের গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মরীচিকা। গল্পের আসরে সবাইকে নিমন্ত্রণ।